আচ্ছা, আমরা কেন্দ্রমুখী বলের অনেক উদাহরণ বাস্তবে দেখতে পাই, কিন্তু আসলে ফিজিক্সের বইয়ে আমরা আসলে এরকম উদাহরণ খুবই কম দেখি। তো বুঝি ফার্স্টে কেন্দ্রবিমুখী বলের একটা প্রথম উদাহরণ দিয়ে। লেভেল রোডে যানবাহনের স্কিডিং। আমরা মিশন ইম্পসিবল সিনেমা দেখছি, রাইট? ওখানে দেখি যে ওই তোমার গাড়িগুলো স্কিডিং করে, খুবই মজাদার লাগে, রাইট? তো স্কিডিংয়ের ফিজিক্সটা আসলে আমরা বুঝতে গেলে আমাদের কতগুলো বিষয় মাথায় রাখা দরকার। প্রথম হচ্ছে ট্রাকশন আর গ্রিপ। টায়ার আর রাস্তার মধ্যে ঘর্ষণ যা ট্রাকশন ও গ্রিপ প্রদান করে, রাইট? তখন দেখা যায় কি, যে বস্তুটা মানে গাড়িটার টায়ার পিছলাতে পারে না, সোজা ও একটা গতি নিয়ন্ত্রণ করে রাখতে পারে। এই গতির কারণ, এই যে ঘর্ষণের কারণে ওটা একটা স্থিতিশক্তি অর্জন করে, ঠিক আছে? ঠিক সেরকমভাবে এই গাড়িটা স্কিড থেকে, মানে গাড়িটা স্কিডিং না করে সোজাসুজি চলতে পারে। তো এই কতগুলো ফ্যাক্টর আছে, যেমন স্কিডিং কমানোর জন্য ঘর্ষণ ফোর্স খুবই অপরিহার্য, রাইট? এই ব্রেকিংয়ের সময় স্কিডিং প্রতিরোধ করে, বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ বজায় রাখতে সহায়তা করে। যেমন বর্তমানে এন্টি লক ব্রেকিং সিস্টেম, যে চাকায় লক আপ প্রতিরোধ করতে পারে এবং থামার জন্য সর্বোত্তম ঘর্ষণ বজায় রাখার জন্য ব্রেক মডিউল করার জন্য ডিজাইন করা হয়েছে। বর্তমানে আমরা যতই গাড়ি দেখি না কেন, এখন সব কিছুতেই এন্টি লক ব্রেকিং সিস্টেম দেওয়া থাকে। ওকে, এবার হচ্ছে স্কিডিং কাটিয়ে ওঠা। তো এই যেসব ক্ষেত্রে ঘর্ষণ ফোর্স পর্যাপ্ত নয়, যেমন বরফ বা ভেজা রাস্তায় স্কিডিংয়ের ঝুঁকি বেড়ে যায়। তো এখানে ঘর্ষণ হ্রাস করার ক্ষেত্রে টায়ারের পক্ষে রাস্তা ধরে রাখা কঠিন করে তুলতে পারে, যার ফলে স্কিডিং হতে পারে। এখানে আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিতে পারি। সাপোজ মাউন্টেন বাইক যখন আমরা দেখি, তখন দেখি টায়ারগুলো একটু ব্যতিক্রম টাইপসের, রাইট? ঠিক সেরকম। তো এখানে ফিজিক্সটা আসলে বুঝি। দেখো, এটা হচ্ছে জাস্ট একটা গোলাকার রাস্তা। এই গোলাকার রাস্তা থেকে একটা গাড়ি বাঁক নিচ্ছে, কিন্তু বাঁক নিচ্ছে সে পিছলায় যাচ্ছে, অর্থাৎ স্কিড করতেছে। স্কিড করার সময়, গোলাকার রাস্তায় যাওয়ার সময় তার একটা কেন্দ্রবিমুখী বল সে ফেস করবে, অনুভব করবে, যদিও এটা একটা কিন্তু অর্থাৎ সিউডো ফোর্স, এটা কোনো এক্সিস্টেন্স নেই। তো এই সিউডো ফোর্সটা এখানে ওর ওর একটা গতি নিয়ে যাচ্ছে, ধরো ভি বেগে হচ্ছে যাচ্ছে, তাহলে ওর কেন্দ্রবিমুখী বলের মান আমরা জানি mv²/r, রাইট? ওই mv²/r ও অনুভব করবে। এখন এই কেন্দ্রবিমুখী বলকে নিউট্রালাইজ করার জন্য আমার কি দেওয়া দরকার? ঘর্ষণ শক্তি দেওয়া দরকার। এখন আমরা জানি ঘর্ষণ শক্তি কী করে বের করে। ঘর্ষণ শক্তি যখন বের করার সময় আমরা মনে রাখবো মিউ, অর্থাৎ এখানে কাইনেটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট, অর্থাৎ যেটা হচ্ছে কি রিয়াকশন ফোর্সের সাথে কাজ করে, অর্থাৎ তোমার উপরের এই যে উপরে হচ্ছে রিয়াকশন ফোর্স, আর এটা হচ্ছে তোমার মনে করো রাস্তা, রাইট? এই রাস্তার এই টায়ার আর এই যে রাস্তার সাথে যেই ফোর্সটা বা এই যে ফোর্সটা কাজ করে, ধরো এই রিয়াকশন ফোর্স কত? mg, রাইট? আর ঘর্ষণ বল কিভাবে কাজ করে আমরা জানি, যে সাথে একটা কোএফিসিয়েন্ট যুক্ত হয়ে সেটাকে ঘর্ষণ বা প্রতিরোধ করে। তো কোএফিসিয়েন্ট যুক্ত হয় কীরকম? এই যে ওর কোএফিসিয়েন্ট ওর রিয়াকশন ফোর্সের গুণিতক আকারে যুক্ত হয়, রাইট? তার মানে এটা হচ্ছে ওর ঘর্ষণ ফোর্স, রাইট? তাহলে এই ঘর্ষণ ফোর্সটা যখন আমি যখন কেন্দ্রবিমুখী বলকে আমি দিতে পারবো, তখন দেখা যাবে কি, যে গাড়িটা স্কিড করতে পারবে না, রাইট? তখন দেখা যাবে যে কেন্দ্রবিমুখী বল মানটা কমে যাবে, অর্থাৎ 0 হয়ে যাবে কেন্দ্রবিমুখী মান। কারণ কি, কেন্দ্রবিমুখী বলের মানটা সেটার ঘর্ষণ বল নিয়ে নিচ্ছে, তখন ওটা স্কিড না করে ওটা সোজাসুজি চলতে পারবে, এভাবে সে সেফলি যেতে পারবে। এই ক্ষেত্রে আমরা দেখছি যে দেখা যাচ্ছে, দেখো মিউ mg = mv²/r। এখানে ভি সেভের ভ্যালু হচ্ছে হলো μg/r। আমরা একটা জাস্ট সিম্পলিফাই করে আমরা এটা বের করছি। এবার আরেকটা দেখি, আরেকটা উদাহরণ, একটা ঘূর্ণায়মান প্ল্যাটফর্মে বস্তু স্কিডিং। সাপোজ একটা গোলাকার একটা প্ল্যাটফর্ম ধরে নাও, তলে একটা মোটর দিয়ে আমি মনে করো একটা প্ল্যাটফর্ম ঘোরাচ্ছি। সাপোজ চিত্র আছে আমার কাছে, এটা ইন্টারনেট থেকে নেওয়া, এবং বাংলা লেখাটুক সব কিছুই আমারই লেখা। তো এই যে এখানে দেখতেছো, হ্যাঁ, এখানে একটা ঘড়ি আছে, একটা প্ল্যাটফর্ম, ঘূর্ণায়মান প্ল্যাটফর্ম, আমি প্ল্যাটফর্মটাকে ঘোরাচ্ছি, সাথে ঘড়িটাও ঘুরতেছে, রাইট? এটা যেহেতু স্টিল ছবি দেখানো যাচ্ছে না, তো এখানে জাস্ট কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট। এখানে মূলনীতিগুলো কী কী? কেন্দ্রমুখী বল, ঘর্ষণ আর জড়তা, এই তিনটে ফ্যাক্টর কাজ করে। যেহেতু জড়তা কাজ করে, আমরা মনে রাখবো এখানে ইকুয়াল হওয়ার দরকার নেই ঘোরার জন্য। এখানে জাস্ট বের করতে হবে কি বস্তুটা কি স্কিড করবে কি স্কিড করবে না, নাকি ঘুরবে। এই দুটো জিনিস আমরা বোঝা দরকার। তো এখানে আমাদের জাস্ট মনে রাখবো যে যদি ইকুয়ালস টু হয়, তাহলে এটা একদম লিমিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে, রাইট? তার মানে কি, ঘর্ষণ যখন কেন্দ্রভূমিক বলটা যখন ঘর্ষণ শক্তি টোটালি প্রোভাইড করবে, তখন ওটা থেমে থাকবে, রাইট?
আর যদি ঘর্ষণ শক্তি কম হয়ে যায় তখন কী হবে, স্কিড করেও চলে যাবে, কারণ কেন্দ্রবিমুখী বলটা বেশি। রাইট রাইট যখন কৌণিক গতির ক্ষেত্রে আসবো তখন আমরা জানি এম ভি স্কোয়ার আর বাই আরকে আমরা কি লিখতে পারি, এম ওমেগা আর। এই ওমেগাটা কি, কৌণিক বেগ। এই দেখো কৌণিক বেগটা লেখা হয়েছে এখানে, কৌণিক বেগটা লেখা আছে, এই যে কৌণিক বেগ, হ্যাঁ লেখা আছে। আর এটা কি, মিউ এমজি। এখন মিউ এমজি বলছে বেশি হতে হবে, কৌণিক বেগের চেয়ে সে বেশি হতে হবে, অর্থাৎ কৌণিক বেগের কারণে সৃষ্ট যে কেন্দ্র বিমুখী বলটা তার চেয়ে বেশি হতে হবে। তাইলে আমি তো মানে মিনিমাম ঘর্ষণ শক্তি যেটুক দিতে পারবে, তাহলে দেখা যাবে কি বস্তুটা স্কিড করে বাইরে চলে যেতে পারবে না, কারণ ঘর্ষণ ওকে আটকে রাখবে। তাই ঘর্ষণ শক্তি তো বেশি হইতেই হবে, মাস্ট। রাইট, কারণ ঘর্ষণ শক্তি তোকে আটকে রাখে আর কেন্দ্রবিন্দু ছিটকে ফেলা দেবে। তাই আমাদের কত কৌণিক বেগ সিম্পলিফাই করে আমরা কত বের করতে পারি, যে ওমেগার ম্যাক্সের ভ্যালু সেটা হচ্ছে কি, এই যে রুট মিউ জি বাই আর। দেখো এখানেও ঠিক সেম একই আমরা দেখছিলাম মিউ জি বাই আর, এখানে আমরা দেখতেছি মিউ জি বাই আর, কিন্তু এখানে রুট আসবে না, ভুল একটু লেখায় গড়পড় হয়েছে, বাট এটা ভুল লেখা। এখানে এম এম কাটা যাবে, তখন ডব্লিউ মানে ওমেগা ম্যাক্স ইকুয়ালস টু আসবে হচ্ছে হলো জি বাই আর। ওকে, মিউ জি বাই আর, রুটটা আসবে না, সরি এখানে রুটটা দেওয়া হয়েছে, বাট ওমেগা ইকুয়ালস টু মিউ ইন্টু জি বাই আর। আর এবার নেক্সটে আসি, এবার হচ্ছে সাইকেল আর ওইদের ক্ষেত্রে বেন্ডিং। আমরা যখন ফর্মুলা ওয়ানের রেস দেখি তখন দেখি কি, একটা মজার চমৎকার জিনিস দেখি যে রাইডাররা একটু ঝুঁকে যায় বাইক নিয়ে। রাইট, খুবই মজা না? আমারও মনে চায় একটু ঝুঁকতে যখন মানে মোটরসাইকেল চালাই, খুব মজা লাগে। ওকে, আচ্ছা, তো এখানে কতগুলো ফ্যাক্টরস কাজ করে, যেমন ঘর্ষণ ও ঘূর্ণায়মান প্রতিরোধ। ওকে, তারপর হচ্ছে রোলিং রেজিস্ট্যান্স, অনেক কিছু ব্যাপার আছে, এখানে বাংলা লেখাগুলো পড়লে বোঝা যাবে। আচ্ছা, একই সেমই কনসেপ্ট, মানে থিওরিটা একরকমই, বাট এখানে ঘুরে মানে ঝুঁকতে হয় কেন বা ঝুঁকে কেন, ঝুঁকলে হয় কি হয় আসলে, তোমার রিয়াকশন ফোর্সের ভ্যালুটা সামান্য হলেও একটু কমে যায়। কেন কমে যায়? দেখো, রিয়াকশন ফোর্স কাজ করে কীভাবে, মনে করো এটা হচ্ছে এটা বাইক দেখতেছো, বাইক। আচ্ছা, বাইক যদি মনে করো বেন্ড না করা থাকে, সোজা চলে, বাইক যদি সোজা চলতো তাহলে রিয়াকশন ফোর্স কত হতো, আর। যদি বেন্ড করে, রাইট, যদি কি করে, বেন্ড করে তাহলে রিয়াকশন ফোর্স কতটুকু হবে, ক্যান ইউ সে? তখন ওর হবে রিয়াকশন ফোর্স হবে আর কস থিটা। আমার কথা বুঝতে পারছো? আর কস থিটা কীভাবে, লুক অ্যাট দ্যাট। মনে করো এইটা বাইক, রাইট, বাইকটা বেন্ড করছে কত থিটা কোণে, এই যে উলম্ব বরাবর থিটা কোণে সে বেন্ড করছে, দেখতে পারতেছো? উলম্ব কোণে, আচ্ছা একটু ওই করে দেখাই, দেখো উলম্ব কোণে থিটা ডিগ্রি কোণে বেন্ড করলো, রাইট। তাহলে উলম্ব উপাংশ বরাবর কি আর কস থিটা, আর আনুভূমিক উপাংশ আর সাইন থিটা, রাইট। এখন আর সাইন থিটা আমাকে কী দিবে বলতে পারো তো? রাইট, কেন্দ্রবিমুখী বল বা কেন্দ্রমুখী বল দুটোই সমান, কারণ দুটোই অ্যাকচুয়ালি একটা অপরটাকে অপোজ করে বলতে পারো, রাইট। তাহলে আমাকে রিয়াকশন ফোর্স কি, আর কস থিটা। এখন কস থিটা গুণ করতেছি, কস থিটার ভ্যালু একের চেয়ে কম না, তাহলে এটা রিয়াকশন ফোর্সটাকে কমায় দিচ্ছে না, তার মানে আমার কম ঘর্ষণ শক্তিতেই আমি কী করতেছি, স্কিড করতে পারবো না বা দুর্ঘটনা ঘটাতে পারবো না, রাইট। এই জন্য বেন্ড করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, ফ্রিকশন ফোর্স তো লিমিট থাকে, অর্থাৎ ফ্রিকশন ফোর্স তো তুমি চেঞ্জ করতে পারো না, এই জন্য বাইকের ক্ষেত্রে আমরা ইচ্ছা করলে আমরা দুর্ঘটনা এড়াতে পারি বাই বেন্ডিং। ওকে, দেখো কীভাবে কাজ করে। আমি বলছিলাম যে আর সাইন থিটা ইকুয়ালস টু কি, কেন্দ্রমুখী বল, এম ভি স্কোয়ার বাই আর। আবার আর কস থিটা হচ্ছে কি, রিয়াকশন ফোর্স, সেটা এম জি বরাবর কাজ করবে, রাইট। এখন আমরা দুটোকে যদি ভাগ করে দিই তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর জি, রাইট। অর্থাৎ কতটুকু বেন্ড হয়েছে বা করা চাইতে পারে সেটা বের করতে পারবো আমি, কতটুকু আমার বেগ আছে, ভি স্কোয়ার বাই আর জি দিয়ে থিটা বের করতে পারি। ওকে, গট ইট? আচ্ছা, ওকে, এবার নেক্সটে আসি। এবার হচ্ছে দেখো একটা রাস্তার ব্যাংকিং আমাদের বইতেই আছে, এই ফর্মুলাটা টোটালি আমাদের বইতে আছে, বাট তারপরেও ব্যাখ্যা করি একটু। সেন্ট্রিপিটাল ফোর্স, ঘর্ষণ, ব্যাংকিং কোণ, এই যে ব্যাংকিং কোণ এটা একটু নতুন, আর গতি ব্যাসার্ধ, তারপর হচ্ছে ওভার ব্যাংকিং আর আন্ডার ব্যাংকিং। ওভার ব্যাংকিং আর আন্ডার ব্যাংকিং হচ্ছে জাস্ট কি, যে ওভার ব্যাংকিং রাস্তাগুলি অত্যাধিক ব্যাংকিং কোণ রয়েছে, আর যখন আন্ডার ব্যাংকিং যুক্ত রাস্তাগুলি কোণগুলি একটু নির্দিষ্ট বক্ররেখা বা গতির জন্য খুব অগভীর,
যানবাহন অত্যাধিক পার্শ্বীয় বলের দিকে নিয়ে যেতে পারে, আবার আন্ডার ব্যাঙ্কিং ফলে পর্যাপ্ত কেন্দ্রবিন্দু শক্তি হতে পারে, যার ফলে যানবাহনগুলো বাইরের দিকে স্কিড করতে পারে। ওকে, এখানেও জাস্ট সেম ফর্মুলায় যে আর কস থিটা ইকুয়ালস টু এম জি, আর সাইন থিটা ইকুয়ালস টু এম, জাস্ট সেম এইরকমভাবে আমরা ফর্মুলা ডিরেক্টিভ করতে পারি। এখানে আর একটা জিনিস ইম্পর্টেন্ট, ট্যান থিটা ইকুয়ালস টু এইচ বাই এক্স। এটা থিটা, এটা এইচ, এটা এক্স। এটা রাস্তার ক্ষেত্রে ব্যাঙ্কিং করা হয়েছে, রাইট? এই রাস্তাটা এরকম থাকে, আর এটা থাকে মাটি, এখানে আনুভূমিক, রাইট? এটা তো মাটি আর একটু উচ্চ থাকে, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে কি এক্স, আর এটা হচ্ছে কি রাস্তার প্রশস্ত এল। এই যে এইচ বা এক্স ট্যান থিটা একটু কটটুক বেন্ড করতে হচ্ছে, রাইট? ঠিক সেরকম দেখো বের করে আমরা নির্ণয় করলাম। এখন যদি সাপোজ একটু জটিল আছে এখানে বিষয়টা, যদি বইতে কিন্তু আমাদের সিলেবাস, এইচএসসি সিলেবাসে কিন্তু কখনো ঘর্ষণের কথা থাকবে না। সাপোজ তোমার থাকলো, তখন কি করা যাবে, রাইট? তখন একটা বিষয় আছে, রাস্তা ও টায়ারের মধ্যে যদি ঘর্ষণ থাকে, অর্থাৎ মিউ, সময় স্বল্পতার কারণে আমি এক্সপ্লেনেশনটা দিতে পারলাম না, বাট এখানে এক্সপ্লেনেশন খুবই হিউজ ইন্টারেস্টিং, আমি তোমাকে বলতে পারি। যদি একটা ঘর্ষণ সহগ যদি দেওয়া থাকে সাপোজ মিউ, তখন তুমি বের করতে পারবা আর এর সাথে জি গুণ দেবো মিউ দিয়ে প্লাস ট্যান থিটা